শোক সন্ত্রস্ত সভাতে বা শেষ যাত্রায় সেখানে সিপিএম এর যেভাবে তাদের দলীয় কায়দাতে এই বক্তব্য রেখেছেন সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বিস্ময়কর। এবং কবে রাহুল কি বলেছে, কোন বিষয় নিয়ে কি, ঠাকুর নিয়ে কি বলেছে, অমুক নিয়ে কি বলেছে, আমি আর বলতে চাই না, সেগুলো নিয়ে তুলে ধরে তাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হলো, মৃত মানুষের সাথে মেলাইন। যারা ফেডারেশনে আছেন, যারা টালিগঞ্জকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কেবলমাত্র বসিজম করবেন, তারা কেবলমাত্র ক্ষমতা ভোগ করবেন দায়িত্ব ছাড়া, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। প্রোডাকশন হাউসের সাথে যিনি মালিক তার সাথে শাসক দলের সম্পর্ক আছে বা রাজনীতির সম্পর্ক আছে, সেই জন্যই তিনি কোনো রকম প্রিকশনারি ব্যবস্থা না নিয়েও কম খরচ এর মাধ্যমে কাজটা তুলে নিতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে যে খবর একেবারে খবরের শিরোনামে রয়েছে রাহুল দার মৃত্যু, রাহুল অরুণোদয় ব্যানার্জি। কেউ প্রোডাকশন হাউস এক কথা বলছেন, কেউ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো অনুমতিই নেওয়া হয়নি সেই শ্যুট করতে যাওয়ার আগে, সহ অভিনেত্রী বয়ান আলাদা। প্রাথমিক যে ময়না তদন্ত, সেই প্রাথমিক রিপোর্টও কিন্তু একেবারে ভিন্ন কথা বলছে। গাফিলতি কার, এই নিয়েও যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে যারা একেবারে বিজেপি পন্থী, তারা রাহুলদার পুরনো পোস্ট নিয়ে একাধিক মন্তব্য, একাধিক কমেন্ট দেখতে পাচ্ছি আমরা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। আবার রাহুলদার বডি যখন নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানের উদ্দেশ্যে, লাল 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 সেলাম এই স্লোগান নিয়েও একাধিক মন্তব্য, কুরুচিকর কথাও সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই পুরো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার নমস্কার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। স্যার কি বলবেন পুরো বিষয়টা নিয়ে, গাফিলতিকার কিংবা এত যে মন্তব্য হচ্ছে? দেখো, গাফিলতিকার সেটা তো তদন্তর মধ্যে দিয়ে প্রকাশ পাবে, কিন্তু সাধারণভাবে তিন চারটে বক্তব্য আমার থাকবে। যে গিল্ড, যে স্বরূপ বিশ্বাসরা এতটাই প্রভাবশালী, তারা শেষ পর্যন্ত এই যে বিভিন্ন ইউনিটগুলো কাজ করে, কতটুকু নিরাপত্তা সহকারে কাজ করে আর কতটুকু নিরাপত্তা সহকারে কাজ করে না, সেটা দেখার দায়িত্ব তো এদেরই, এই নেতাদেরই, যারা টালিগঞ্জকে নিয়ন্ত্রণ করেন। ফলে নিয়ন্ত্রণ আর দায়িত্ব পালন কিন্তু এক জিনিস নয়, নিয়ন্ত্রণের মধ্যে একটা বসিজম কাজ করে। কিন্তু এই প্রশ্নটা রাহুলের মৃত্যুর মধ্য দিয়ে ধরা পড়ছে, যে যেভাবে তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে গেলেন, কেন নিরাপত্তার ব্যবস্থা না রেখে, কেন ডুবুরি একজনকে নার সামনে রেখে শুটিং চলছিল বা শুটিং ওখানে তারা জলে নাম নেমেছিলেন। ফলে এই নিরাপত্তা নিশ্চিত না করার সাহস কি করে একটা প্রোডাকশন হাউস দেখায়? প্রোডাকশন হাউসের সাথে যিনি মালিক তার সাথে শাসক দলের সম্পর্ক আছে বা রাজনীতির সম্পর্ক আছে, সেই জন্যই তিনি কোনো রকম প্রিকশনারি ব্যবস্থা না নিয়েও কম খরচ এর মাধ্যমে কাজটা তুলে নিতে পারেন। আর আর্টিস্টদের নিরাপত্তার ব্যাপারটা কেউ দেখবে না। একইভাবে অনুমতি নেওয়া না নেওয়ার প্রশ্নেও কিন্তু নানা রকম বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন যে না, ওখানে কোনো অনুমতি না নিয়েই কাজ চলছিল। কেউ মৎস্যজীবীদের যে সোসাইটি আছে, সমবায় সমিতি, তাদের অনুমতি নিয়েই জলে নামতে হয়। তারা বলছেন যে না, আমাদের তরফ থেকে কোনো রকম মৎস্যজীবী সমবায় সমিতির তরফ থেকে কোনো এরকম অনুমতি চাওয়া হয়নি বা আমরা কোনো অনুমতি দেইনি। তারপরে ঘটনাটা ঘটে যাওয়ার পরে এতটা সময় ব্যয় করা হলো, 1 ঘন্টা পরে তার দেহ উদ্ধার করা হলো। সেখানে ডুবুরি কেন ছিল না, তাকে দীঘা পর্যন্ত নিয়ে আসতেও অনেকটা সময়। সব মিলে কিন্তু একটা শুটিং, সেখানে নিরাপত্তা জনিত বিঘ্ন ঘটবার সম্ভাবনা প্রবল থাকে। সেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা হচ্ছে না কেন? এ দায় কার? এ দায় কিন্তু আমি মনে করি যে যারা ফেডারেশনে আছেন, যারা টালিগঞ্জকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কেবলমাত্র বসিজম করবেন, তারা কেবলমাত্র ক্ষমতা ভোগ করবেন দায়িত্ব ছাড়া, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। দ্বিতীয় যেটা, সেটা আর্টিস্ট ফোরামের যারা আছেন, আর্টিস্টদের নিরাপত্তা নিয়ে কি করলেন?
তৃতীয় যেটা, সেটা হলো স্থানীয় প্রশাসন ওরকম একটা যদি অনুমতি ছাড়া শুটিং হতে থাকে, কেন আপনারা সেখানে বাধা দিলেন না? স্থানীয় প্রশাসনের থেকে আপনারা কেন বললেন না যে আপনারা যে জলে নেমে এই শুটিং এর কাজ করছেন, এখানে কিন্তু চোরাবালি আছে, এখানে একটা সমস্যা আছে, ফলে সেটা তো আপনাদের বাধা দেওয়া উচিত ছিল। এবং সব মিলে আমি কিন্তু মনে করি যে একটা তরতাজা প্রাণ চলে গেল। একাধিকবার রাহুলের সাথে আমার এবিপি স্টুডিওতেও দেখা হয়েছে, এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে তোমাদের চ্যানেলের শিবমের একটা পারিবারিক অনুষ্ঠানেও ওর সাথে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা একসাথে বসে আমরা গল্প করছিলাম রাজ্য রাজনীতি নিয়ে। অত্যন্ত সফট, জ্ঞানী একটি ছেলে, প্রচুর মিশুকে, না হলে অল্প সময় যখন যখন দেখা হয়েছে আমার সাথে, আমি দেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে, আরে বিশ্বনাথ দা আপনার বক্তব্য প্রায়ই শুনি, আমি তো সুমন দার শো রাত্রেবেলা দেখি, ও নিজেও সুমন দার যুক্তি তক্কে মাঝে মাঝেই বক্তৃতা করতে আসতেন। ফলে সব মিলে কিন্তু আমি বলবো যে আমরা যে ছোট ছোট মুহূর্ত ওর সাথে কাটিয়েছি বা পেয়েছি, আমার তো ভীষণ ভীষণ ভাবে মানে আমি শকড, এবং আমার বারবার মনে হয়েছে একটা তরুণ তরুণ অভিনেতা, প্রতিভাবান লেখক এবং বক্তা, একটা সৃজনশীল মানুষ, যার মধ্যে সত্যি মানে কোনো ভেতর থেকেই বলছি যে একটা যুক্তিপূর্ণ ভাবনা চিন্তার মানুষ যিনি ছিলেন, প্রত্যেকের সাথে একটা মানে সফট স্পোকিং, সবার সাথে একটা সফট স্পোকেন একটা কথাবার্তা বলা, সবার সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এই যে গুণাবলী নিয়ে একটা মানুষ তৈরি হয়েছিল, এই মানুষটাকে এত অল্প বয়সে আমরা হারালাম, এটা আমার জন্য ভীষণ ভীষণ ভাবে দুঃখের, বেদনার। এই মানুষটাকে আমরা ফিরে পাবো না কেবলমাত্র কিছু গাফিলতির জন্য, যে পেশাগত জায়গা থেকে যে গাফিলতিগুলো করার কথা নয়। আমি বলছি শুটিং স্পটে মিনিমাম নিরাপত্তা বিধান করার দায়িত্ব যারা প্রোডাকশন হাউসে আছেন তাদের, তাহলে নিরাপত্তা কি বিঘ্নিত করেই তারা কেন ডুবুরি ইমিডিয়েটলি তারা পেলেন না? আমি এই প্রশ্নটাই শুধু রাখতে চাই যে মানে শুটিং হোক শুটিং না হোক, তদন্ত সাপেক্ষ সবটাই ক্লিয়ার হবে, কিন্তু ইমিডিয়েটলি একটা জলের মধ্যে শুটিং হচ্ছে, সেখানে আপনি ডুবুরি না রেখে, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না রেখে, একটা স্পিড বোট না রেখে আপনি কি করে ওই শুটিং এর কাজ চালালেন? আমার কাছে বিস্ময়। আমরা সবাই জানি তালসারি থেকে শুরু করে দীঘার চোরাবালি আছে, চোরাবালিতে মৃত্যু ছোটবেলার থেকে আমরা শুনে অভ্যস্ত, সেটা একটা দিক। এবার দ্বিতীয় দিকটা আমার মনে হয়েছে যে দেখো, খুব অনভিপ্রেত যে একটা মানে মানে র্যাডিকালিস্ট যারা, মানে বিজেপির র্যাডিকালিস্ট যারা, তারা বিস্ময়, মানে তাদের না আছে বিবেক, তা আছে মানে আমি সত্যি মাঝে মাঝে ভাবি এরা কারা, যে একটা মানে তরতাজা প্রাণ ওইভাবে চলে গেল, যার একটা ছোট্ট বাচ্চা আছে, আহারে কি কষ্টের এটা। তারপরে সোশ্যাল মিডিয়াতে কবে রাহুল কি বলেছে, কোন বিষয় নিয়ে কি, ঠাকুর নিয়ে কি বলেছে, অমুক নিয়ে কি বলেছে, আমি আর বলতে চাই না, সেগুলো নিয়ে তুলে ধরে তাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হলো, মৃত মানুষের সাথে মেলাইন, তুমি যত বড় হও তুমি মৃত্যুর চেয়েও বড় নও। একটা লোক পরলোকে চলে যাওয়ার পরে যে র্যাডিকালিস্টরা, যে বিজেপির অতি সক্রিয় সমর্থকরা ওই পুরনো কোনো বক্তব্যকে সামনে রেখে মৃত মানুষটাকে অসম্মান করেন, আমি তাদেরকে এক কথায় অমানুষ মনে করি। ফলে আমি এদের সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু এটা ভাবাও দরকার। যদিও আমি বলবো যে দেবজিৎ ওদের যে মুখপাত্র, প্রধান মুখপাত্র, তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে গতকাল খুব স্পষ্টভাবে দার্থহীন ভাষায় ওর মানে নিন্দা করেছে। আমি মনে করি দেবজিতের এটা ইতিবাচক দিক, মানে বিজেপির তরফ থেকে অ্যাটলিস্ট অফিসিয়ালি নিন্দা করা হয়েছে। যদি নিন্দা না করা হতো তাহলে তৃণমূলের ওই বক্তব্যটাই প্রতিষ্ঠা পেত যে বিজেপি বহিরাগতদের দল। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই যে সিপিআইএম দলও যেভাবে, দেখো একজন মানুষ মারা গেছে, তার বৃহত্তম স্পেকট্রাম আছে, তাতে সংবাদ মাধ্যমের সাথে তার সম্পর্ক ছিল, চলচ্চিত্র জগতের বিরাট জগৎ তার, তারপরে তার টেলিভিশনের যে সিরিয়াল, তার সাথে বিরাট সম্পর্ক ছিল,
তারপরে প্রিন্ট মিডিয়ার সাথে তার সম্পর্ক ছিল, সমাজের নানা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পর্ক ছিল, আমাদের মতন সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক ছিল। ফলে একটা লার্জার স্পেকট্রামে রাহুলের সম্পর্ক ছিল। সেখানে সিপিআইএম দল যেভাবে যে কায়দায় তাদের দলীয় কায়দা ওখানে প্রয়োগ করে মানে গান করে শোকার্ত পরিবার, সেটা বেশিরভাগ লোক পছন্দ করেনি যে সিপিআইএম দলের ওই গান। দ্বিতীয় যেটা, যেভাবে ওরা মার্চ করতে করতে নিয়ে গেছে কমরেডশিপ দেখিয়ে, সেটা বুদ্ধবাবুর ক্ষেত্রে খাটতে পারে, কিন্তু যার লার্জার পার্সপেক্টিভে ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত, টেলি দুনিয়ার সাথে যুক্ত, সাধারণ দর্শকের সাথে যুক্ত, সেখানে সিপিআইএম এর পতাকা পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু যে কায়দায় বিসর্জনটা দেওয়া হয়েছে, ওনাকে বলা যায় যে শেষকৃত্য সম্পন্নে সিপিএম এর যে ভূমিকা আমি দেখলাম, তাতে বহু লোক অসন্তোষ হয়েছেন। তারা বক্তব্য যে সিপিএম কার্যত হাইজ্যাক করে নিয়েছিল। এবং দেখো, একটা শোক সন্ত্রস্ত সভাতে বা শেষ যাত্রায়, সেখানে সিপিএম এর যেভাবে তাদের দলীয় কায়দাতে এই বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বিস্ময়কর। এবং যেভাবে তারা শেষ মুহূর্তে যেভাবে কেউ কেউ স্লোগানবাজিও করেছেন, সেটা নিয়েও কিন্তু অনেকের আপত্তি, তারা স্পষ্ট করে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। সিপিএম এতটা না এগুলোই পারতেন, কারণ রাহুল কিন্তু অনেক বৃহত্তম সমাজের সম্পদ ছিল, শুধু সিপিএম এর সম্পদ ছিল না। ফলে সিপিএম শেষ পর্যন্ত তাকে বৃহত্তম সমাজ থেকে নামিয়ে ক্ষুদ্র পার্টিতে এনেছে, অংশতে এনেছে। সমগ্র বাদ দিয়ে এই অংশতে আনার যে উদ্যোগ, সেটা কিন্তু আমিও নিন্দা করছি। কিন্তু তিনি তো কমরেডশিপ করতেন, তিনি তো বামপন্থায় বিশ্বাসী ছিলেন স্যার দিন শেষে। দেখো, কমরেডশিপ করতেন, বামপন্থায় বিশ্বাস ছিলেন, সবই ঠিক আছে। ওই জন্য তো আমি বলিনি যে তাকে যে সিপিএম পতাকা দিয়ে মুড়িয়ে দিয়েছে বা পতাকা লাগিয়েছে, আমি তো তার সেটাকে পক্ষেই বলছি। কিন্তু তারপরে শেষ যাত্রায় কি সিপিএম এর যে কায়দায় কমরেডদেরকে শেষ যাত্রায় শোভাযাত্রা করেন, সেই একইভাবে ওই রকম একটা দুঃখজনক অল্প বয়স ছেলের মৃত্যুর পরে ওই গানের মাধ্যমে, আর যেভাবে তারা তাদের মতন করে স্লোগানবাজি করে শেষ যাত্রা করলেন, এটা সাধারণ মানুষ কিছুতেই ভালো চোখে নেয়নি। সিপিএম তার জন্য আমাকে গালমন্দ করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা একেবারেই ভালো চোখে নেয়নি। কারণ একটা সমগ্রের প্রতিনিধিত্ব করতেন, সমগ্র সমাজকে প্রতিনিধিত্ব করতেন রাহুল, সেটাকে অংশে পরিণত করলেন সিপিএম শেষ যাত্রায়।